পরীক্ষায় এলে তখন শুধু একটাই কথা আমাদের মাথায় আসে, কি কথা বলো তো, এই কতটা পড়া হয়েছে আর কতটা পড়া বাকি আছে, আরে কোন নোটসটা আগে পড়বো, কোন সাবজেক্টের নোটসটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, এই নিয়ে মাথা খারাপ হয়ে যায়। তখন আমরা ভাবি না কি পরীক্ষার সময় কি নিয়ম মানবো বা কোন নিয়মে পড়বো বা কোন সিস্টেমে পড়বো, এগুলো আমাদের মাথায় আসে না। কত পড়া, কতগুলো বই, কতগুলো সাবজেক্ট, এই পড়াগুলো করতে হবে, এই পরীক্ষা এই নাম্বার মানে পেতে হবে, আমাকে এই সাবজেক্টগুলো এই নোটসগুলো কমপ্লিট করতে হবে, স্যার এই সাজেশান দিয়েছে, এই নোটস দিয়েছে, এগুলো নিয়ে আমরা সারাক্ষণ নাজেহাল হয়ে যাই। এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কারণ এখানে আমাদের তখন একটাই লক্ষ্য হয়ে ওঠে, কি করে আমরা একটা ভালো পরীক্ষা দেবো, কী করে একটা ভালো এক্সাম দেবো এবং একটা ভালো রেজাল্ট করব, এই নিয়ে সারাক্ষণ আমরা ভাবতে থাকি এবং চিন্তা করতে থাকি। মা বাবাও বকাবকি করে, পড়বো না, পড়ছি না বলে, স্যারেরাও চাপ দিতে থাকে। এরকমভাবে বিভিন্ন রকমের বিভিন্ন চারিদিক থেকে যেন চাপ এসে আমাদের মাথা খারাপ করে দেয়। এই সময়ে কিন্তু আমরা কিছু জিনিস ভুলে যাই এবং সেই জিনিসগুলো কি সেটা আজকের আমি আলোচনা করব আমার এই ভিডিওতে। দেখো, কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে পরীক্ষার সময় বা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে, যে নিয়ম বা যে সিস্টেমগুলো মানলে তুমি কিন্তু একটা ভালো বেস্ট এক্সাম দিতে পারবে। এই এক্সামের ঠিক আগের মুহূর্তে এবং এক্সামের সময় কিভাবে লিখলে, কিভাবে তুমি নিজেকে তৈরি করলে তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবে, আজকের আমি সেই বিষয়গুলো, সেই টিপস এবং ট্রিক্সগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করব, যাতে তোমার পরীক্ষাটা দুর্দান্ত হতে পারে, একটা ভালো বেস্ট পরীক্ষা হতে পারে, মানে সর্বকালের তোমার একটা সেরা পরীক্ষা হতে পারে। সেইভাবে তুমি আমার কথাগুলো শোনো এবং আমার এই ভিডিও দেখো মন দিয়ে, আর এগুলো যদি তুমি ঠিকঠাকভাবে মানতে পারো তাহলে তোমারও একটা ভালো পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো, আমি শুরু করছি আজকের একটা দুর্দান্ত ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের আমি আমার মেন টপিকে। 1 নম্বর রুলস, আমরা যাই পড়ি না কেন, যে কোনো স্টুডেন্ট নর্মাল মানে পড়াশুনো করেছে এবং সে এভারেজ স্টুডেন্ট হিসাবে বলি না কেন, সেই স্টুডেন্টও এই নিয়মগুলো মানলে তারও একটা পরীক্ষা ভালো হতে পারে। দেখো, 1 নম্বর রুলস, প্রথম তোমাকে কি করতে হবে, পরীক্ষা হলে যাওয়ার সময় আমরা অনেক সময় অনেকটা আগে পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে কী করি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে শুরু করে দিই, কথা বলতে শুরু করে দিই, তাদের সঙ্গে জানতে শুরু করে দিই, আরে তোর কি কতটা পড়েছিস, তোর কতটা মানে কমপ্লিট করেছিস, কতটা কোন প্রশ্নগুলো আগে করবি, কোন প্রশ্নগুলো তুই বেশি করে পড়েছিস, এগুলো আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করতে থাকি। কিন্তু বন্ধু, এই জায়গাটায় আমার প্রথম রুলস, এটা করা যাবে না। আজকের পর থেকে এই নিয়ম, এই সিস্টেম বন্ধ করো। বন্ধুদের সঙ্গে কোনো ডিসকাশান করা যাবে না পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বা আগের সময়। কারণ কি, তুমি মনে করো তুমি যে নোটসগুলো পড়েছো, তোমার বন্ধু সেই নোটসগুলো পড়তেই পারে, সে কতটা প্রিপারেশান দিয়ে পড়েছে, তুমি কতটা প্রিপারেশান করেছো, এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা খামতি থেকে যাবে। তুমি হয়তো ভাববে যে ওর এতগুলো পড়া হয়ে গেল, আমার তো কই এতগুলো পড়া হয়নি, ও এতটা ভালো মুখস্থ করে লিখে ফেলেছে, আমার তো হয়নি। এই যে টেনশান বোধ, এখান থেকে একটা টেনশান তৈরি হবে, এখান থেকে একটা চাপ সৃষ্টি হবে তোমার মাথার ভিতর, তুমি যা পড়ে এসেছো তার ম্যাক্সিমামটা তুমি ভুলে যেতে শুরু করবে। তাই এই জায়গা থেকে তোমাকে এই নিয়মটা আজ থেকে বন্ধ করে দাও। পরীক্ষার হলে তুমি আসবে, আগে এলেও তুমি কিন্তু নিজেকে নিস্তব্ধ থাকবে এবং নিজের পড়াগুলোকে রিমেম্বার করবে এবং সেইভাবে তুমি শান্তভাবে হলের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে আমার ফার্স্ট রুল। সেকেন্ড রুল, 2 নম্বর রুলস যেটা বলছে সেটা হচ্ছে, তুমি যখন হলের মধ্যে প্রবেশ করছো, তোমার সিটটা তুমি নিয়েছো, সেই সিটে তুমি বসেছো, তোমাকে আরও পাশে ডিস্টার্ব করবে তুমি, বা অনেকের সঙ্গে কথা বলবে, অনেকের সঙ্গে তুমি হচ্ছে মানে মানে আলোচনা করবে, বা অনেকে অনেক বিষয়গুলোর সঙ্গে তুমি বলবে যে এই এটা আমাকে বলে দিস, ওটা বলিস, বা তোকে কী হেল্প করবো, বা এই নিয়ে নানান তোমাদের মধ্যে ডিভাইডেড হতে পারে বা অনেক রকমের সমস্যা হতে পারে। এখানে তোমাদের কি করতে হবে, নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, তোমার মাইন্ডটাকে স্ট্রং করতে হবে। এখানে তোমাকে একটা জিনিস ভাবতে হবে, তুমি তাদের কথাই ভাবো যারা তোমার কাছে আইডিয়াল, যাদের কাছে
তুমি কথা দিয়েছো যে আমি একটা ভালো রেজাল্ট করব, যারা তোমাকে পরামর্শ দিয়েছে বা যাদের, সেটা তোমার মা বাবা হতে পারে, সেটা তোমার হচ্ছে স্যার হতে পারে, সেটা তোমার কোনো গুরুজন হতে পারে, সেটা তোমার কোনো প্রিয়জন হতে পারে, তাদের কথা ভাবো, তাদের মুখের কথা ভাবো, তাদের সম্মানের কথা ভাবো এবং নিজের জায়গাটার কথা ভাবো যে আমাকে একটা বেস্ট এক্সাম দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সেই কনসেপ্টটা মাথার ভিতর রাখো। তাহলে কী হবে, এই ধারণাটা তোমাকে কিন্তু একটা ভালো এক্সাম দিতে ভীষণ ভীষণ হেল্প করবে। কারণ তুমি তাদের সম্মানের জন্য এবং তাদের মুখের কথা এবং তাদের যে তাদের আশা পূরণ করার জন্য তোমাকে কিন্তু একটা ভালো এক্সাম অটোমেটিক্যালি তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে। তুমি এটাকে দিতে পারবে। তখন তোমার যতটা সম্ভব তুমি চেষ্টা করবে একটা ভালো এক্সাম দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড রুলস। এবার আমি থার্ড রুলস আসবো। থার্ড রুলস যেটা বলছে, দেখো পরীক্ষা তারপরে কি হয়, আমরা প্রশ্নপত্র সেটা দিয়ে দেয় আমাদের হাতে। হয়তো পরীক্ষা শুরু হওয়ার ঠিক 5-10 মিনিট হাতে আমাদের হাতে প্রশ্ন দিয়ে দেয়। তখন কি করি, অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে যে প্রশ্নগুলো ফটাফট করে আমরা পড়তে শুরু করি একদম গোড়া থেকে শেষ পর্যন্ত। না, এটা করা যাবে না। তুমি যদি এইভাবে করতে থাকো যে প্রশ্নটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকো, তাহলে তোমার সমস্যাটা হবে কি, সমস্যাটা হবে এখানে যে তুমি যখন মনে করো তোমার কোশ্চেনে হয়তো 30টা কোশ্চেন, টোটাল সব মিলিয়ে 30টা কোশ্চেন আছে এবং তুমি তার মধ্যে 25টা পারছো আর 5টা পারছো না। তখন কিন্তু তোমার মধ্যে এই চিন্তাটা বেশি বেশি করে জাগাবে, তুমি যে 25টা কোশ্চেন পারছো সেটা নিয়ে নয়, যে 5টা কোশ্চেন তুমি পারছো না সেই 5টা কোশ্চেন না পারার কারণটা তোমার মাথার ভিতর বারবার ঘুরতে থাকবে। আর ওই 5টা না পারা কোশ্চেন তোমাকে 25টা জানা কোশ্চেন ভোলাতে বেশিক্ষণ সময় নেবে না। দেখো, এটা কিন্তু একটা বেস্ট রুলস, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ওই যে না জানা 5টা কোশ্চেন তোমাকে কিন্তু বারবার তোমাকে চিন্তার মধ্যে ফেলে দেবে যে ওই 5টা কোশ্চেন পারছি না কেন, ওই 5টা কোশ্চেন কী হলো, জাস্ট আমি তো ওই 5টা কোশ্চেন পেরে গেলে আমি তো ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারতাম। এই রকম নানান চিন্তা আমাদের মাথার ভিতরে চলে আসবে। তাই বলি কি, তুমি কিন্তু প্রথমে সব কোশ্চেন দেখার দরকার নেই। তুমি যে প্রশ্নটা প্রথম করছো সেই প্রশ্নটা তুমি পড়ে সেটাকে তুমি অ্যান্সার দাও, তাহলে দেখবে তোমার পরীক্ষাটা কিন্তু দারুণ একটা পরীক্ষা হবে। তাহলে এই হলো 3 নম্বর রুলস। এবার আমি আসি 4 নম্বর রুলস। 4 নম্বর রুলসে কী বলছে, 4 নম্বর বলছে তুমি কিন্তু কোশ্চেন একটা করে কোশ্চেন পড়বে, একটা করে কোশ্চেনে অ্যান্সার দেবে এবং 1 বাই 1 এইভাবে তুমি পরপর কোশ্চেনগুলো পড়ো আর অ্যান্সার দিতে শুরু করো। তাতে দেখবে কখন তোমাকে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, কখন টাইমের মধ্যে তুমি পরীক্ষাগুলো শেষ করতে পারছো তুমি নিজেও বুঝতে পারবে না। এখানে কি হয়, আরেকটা জিনিস মাথায় রাখবে, দেখো প্রত্যেকটা পরীক্ষায় ছোট কোশ্চেন থাকে, মাঝারি কোশ্চেন থাকে, বড় কোশ্চেন থাকে। তুমি যদি এটা পারো যে প্রথমে ছোট কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো, এসএকিউ টাইপের কোশ্চেনগুলো এরকমভাবে পর করতে থাকো, তারপর মাঝারি কোশ্চেনগুলো, তারপর বিটি কিউগুলো, এইভাবে যদি পর খাতা তুমি সাজাতে থাকো, পরপর যদি লিখতে থাকো, তাহলে এখানেও কিন্তু তোমার একটা ভালো নাম্বার ক্যারি হবে। এটা কিন্তু যে স্যার যিনি খাতা দেখবেন সে স্যারেরও এই লেখাগুলো দেখে পছন্দ হয়ে যাবে, তাতে তোমাকেও একটা ভালো নাম্বার দিতে তিনি কিন্তু পিছুপা হবেন না। ঠিক আছে, এই জায়গাটা তোমাকে কিন্তু নজর রাখতে হবে। এইভাবে তোমরা কিন্তু নেক্সট এইভাবে পরীক্ষার মধ্যে যে কাজগুলো সেগুলো তোমরা পরপর এইভাবে করতে পারো। এরপর যেটা আসছে, তোমাকে আরেকটা কাজ যেটা করতে হবে 5 নম্বর রুলসে, এখানে তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে যত মার্কসে তোমার পরীক্ষা ফুল মার্কস অ্যাটেন্ড করা। এখানে তোমাকে কিন্তু ফুল মার্কস অ্যাটেন্ড করতে হবে। তোমাকে যদি 80 নম্বরের পরীক্ষা হয় 80 নম্বর পুরো, তোমাকে যদি 90 নম্বরের পরীক্ষা হয় 90 নম্বরের পুরো, 65 নম্বরের পরীক্ষা হলে তোমাকে 65 নম্বরের পুরোটাই তোমাকে অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে। দেখো, একটা পরীক্ষায় সব স্টুডেন্ট সব কোশ্চেন অনেক সময় নাও পারতে পারে, আমি সেটা বলছি না। ব্যাপারটা হচ্ছে তুমি যেগুলো পারলে সেগুলো তুমি করে নিলে, আর যেগুলো তুমি পারছো না সেই রিলেটেড তো কিছু না কিছু তো লিখতে পারবে। আরে বাবা, সেটা তোমার পড়া তো আছে, স্যার যখন ক্লাসে বলেছিল বা সেই বিষয় নিয়ে আলোচনা করেছিল, তাহলে সেই বিষয়টা আমার মাথায় কিছু না কিছু তো আছে, তাহলে আমি সেই রিলেটেড লিখি না। কিছু না কিছু তো আমাকে যদি একটা 5 নম্বরের কোশ্চেনের মধ্যে আমাকে যদি 2ও দেয়, তাহলে এটা কিসের ভুল, এর থেকে বড় কিছু হতে পারে নাকি? এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে তো কোনো পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায় সেরকম তো নেগেটিভ মার্কস থাকে না,
তোমাদের যে স্কুল ফাইনাল, কলেজ ফাইনাল পরীক্ষাগুলোতে এখানে তো নেগেটিভ মার্কস থাকে না, নাই বা নাম্বার দিল, তাহলে আমার চেষ্টা করতে ক্ষতি কী আছে? তাহলে এই জায়গাটা তুমি যদি অ্যাটেন্ড করো এইভাবে 1 2 2 1 এইভাবে নাম্বারগুলো তোমাকে বাড়তে বাড়তে একটা ভালো একটা মার্কস গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। বুঝতে পারছো? নেক্সট যে রুলস, যে রুলসটা বলবো, এখানে কিন্তু হচ্ছে হাতের লেখা, হ্যান্ড রাইটিং একটা জিনিস তোমাকে কিন্তু ফলো করতে হবে। এই যে হাতের লেখা বা হচ্ছে তোমাকে যে এই যে খাতা মার্জিন করে লেখা, এইগুলো তোমাকে কিন্তু একটু খেয়াল করতে হবে। তাহলে কি হলো, এখানে হাতের লেখাটা কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো তবু লেখার সময় অনেক স্পিড বেড়ে যায়, খুব তাড়াহুড়ো করে লিখতে হয়, হাতের লেখা খারাপ হয়ে যায়। তবুও যতটা পারবো চেষ্টা করব হাতের লেখাটা কিন্তু একটু ভালো করে করার। ঠিক আছে, এই হাতের লেখাটা যদি আমরা ভালো করে করতে পারি তাহলে কিন্তু একটা খাতা কিন্তু একটা সুন্দর একটা জায়গায় তুমি দেখতে লাগবে এবং সেটাকে একটা ভালো সাজানো গোছানো লাগবে। তাহলে হাতের লেখা এখানে দেখো তবু চেষ্টা করবে প্রথম পেজ এবং সেকেন্ড পেজ, প্রথম দুটো পেজ, পরীক্ষার যে খাতার প্রথম দুটো পেজ যদি হাতের লেখাটা খুব সুন্দর করে করতে পারি, সেখানে কিন্তু একটা ভালো জায়গা। দেখুন একটা স্যার যখন খাতা দেখতে শুরু করবে, সেই খাতা দেখার শুরুতেই যদি একটা চকচকে ঝকঝকে হাতের লেখা খাতা পায়, তিনি কিন্তু অটোমেটিক্যালি তার মাথার ভিতরে একটা পজিটিভ চলে আসবে, ভাব চলে আসবে। তখন তিনি সেই খাতাটা দেখতে খুব পজিটিভ মাইন্ডে খাতাটা দেখবে এবং তোমাকে কিন্তু নাম্বার দিতে থাকবে। এটা গেল একটা 6 নম্বর রুলস, হ্যান্ড রাইটিং। ঠিক আছে, এবারে 7 নম্বর রুলস, 7 নম্বর লাস্ট রুলস আমি বলবো। এখানে তুমি চেষ্টা করবে প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা পয়েন্ট লেখার সময় তুমি যদি পয়েন্ট বাই পয়েন্ট লেখো, ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট যদি লেখো, এখানে কিন্তু একটা ভালো মার্কস তোমার জন্য আসবে। ঠিক আছে, আর একটু কালার মেনশন, মানে কালার মানে আমি কালারিং করতে বলছি না, তুমি ধরো না মনে হয় ব্ল্যাক কালারে পয়েন্ট করলে, নীল কালিতে ব্যাখ্যাগুলো করলে, তাহলে এখানে কিন্তু একটা নজরে আসবে তুমি কতগুলো পয়েন্টে লিখতে পেরেছো, তুমি সেই নোটসটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু একটা খাতাটা অনেক দেখবেন, অনেক স্যার বলেন, অনেক স্কুলের স্যাররা ম্যাডামরা বলেন, প্রাইভেট টিউশনরা বলেন যে খাতা সুন্দর করে সাজালে নাম্বার ভালো করে আসবে। এটা অবশ্যই 100% এটা ঠিক। এই যে খাতা সাজানোর উপর অনেক নাম্বার আসে। তাহলে এই জায়গাটা তুমি কিন্তু যতটা চেষ্টা করবে পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। এই পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করলে তোমার কিন্তু একটা বেস্ট নাম্বার চলে আসবে, একদম ভালো মার্কসের সাথে তুমি একটা রেজাল্ট পেতে চলেছো। ঠিক আছে, এইভাবে এই নিয়মগুলো মেনে চললে। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখছো এবং ভালো লাগছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এই যারা নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার।